ওকে, এখানে আমাদের বেশ কিছু বিক্রিয়া আছে। প্রথমে ধরো লোহায় কীভাবে মরিচা পড়ে, এরপরে পিঁপড়া কামড় দিলে কী করতে হবে। তোমাদের কামড়াইছে ভীমরুল কখনো? কামড়াইছে না? ওকে, সো আমরা একটা একটা করে দেখি। হ্যাঁ, সো প্রথমে খেয়াল করো যে প্রথম বিক্রিয়াটা হচ্ছে আমাদের যে মরিচা কেন পড়ে, লোহায় মরিচা। ওকে, সো মরিচা কীভাবে পড়ে, মনে করো যে তুমি ধরো একটা জায়গায় একটা লোহা ফেলায় রাখলা কিছুদিনের জন্য। হ্যাঁ, মনে করো এই যে একটা লোহা, এটাকে তুমি ফেলায় রাখছিলা কিছুদিন হইলো। সো খেয়াল করো একটা লোহা, মনে করো এটা হচ্ছে আয়রন লোহা। সো একটা লোহা যদি তুমি ফালায় রাখো, আলটিমেটলি ও কিন্তু বাতাস এবং জলীয় বাষ্প দুইটার সংস্পর্শে আসবে, আসবে না? তাহলে একটা আয়রন যদি খালি অবস্থায় থাকে, সে দুইটা জিনিসের সংস্পর্শে আসবে। একটা হচ্ছে বাতাস, বায়ু বা অক্সিজেন, এবং আরেকটা কি বললাম, জলীয় বাষ্প, জলীয় বাষ্প বা H2 আর কি। নাকি জলীয় বাষ্পের সংকেত আলাদা কিছু? H2 তো, তাই না? তাহলে এই দুইটা জিনিসের সংস্পর্শে সে আসতে পারে। আসলে তখন আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে তুমি মরিচাটা দেখবা আর কি। হ্যাঁ, মরিচা দেখতে পারবা যে এর চারদিকে এরকম করে আর কি মরিচা পড়ে গেছে, এরকম এরকম, বুঝছো? তাহলে আমরা বেসিক বিক্রিয়াটা কি লিখবো, যে আমাদের আসলে মরিচা পড়ার বিক্রিয়াটা কিভাবে লিখবো। তাহলে দেখো, তুমি জাস্ট সুন্দর করে লিখবা যে তোমার কাছে প্রথমে আয়রন ছিল, বাতাসের সংস্পর্শে আসলো তাই অক্সিজেন, জলীয় বাষ্পের সংস্পর্শে আসলো তাই H2O, দেন এখান থেকে তৈরি হবে ফেরিক হাইড্রোক্সাইড, FeOH3, ফেরিক হাইড্রোক্সাইড। ঠিক আছে, দেন এই ফেরিক হাইড্রোক্সাইডটা ওটা একটু তোমার মানে কি বলবো, পরিবর্তন হয় আর কি, স্ট্রাকচারালি একটুখানি চেঞ্জ হয়। দেন ওখান থেকে তুমি লিখবা হচ্ছে আমাদের মরিচার যেটা অফিসিয়াল সংকেত আর কি, রাসায়নিক সংকেত যেটা, সেটা এভাবে লেখা হয় Fe2O3.NH2O। ঠিক আছে, এটার উপরে এই কালার দিলে তো ভালো লাগবে না। সেটা নির্দিষ্ট করে বলেনি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এনের সংখ্যা যে কোনো কিছু হতে পারে, বুঝছো? এন মানে হচ্ছে সেটা 2, 3, 4, হ্যাঁ, যে কোনো কিছু আসলে হতে পারে। পানির সংখ্যাটা ফিক্সড না, যে কত মোল পানি যুক্ত হবে এটা ফিক্সড না, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের মরিচা পড়ার যে রাসায়নিক বিক্রিয়া, সেটা তুমি জাস্ট এভাবে সুন্দর করে লিখে দিলেই পারো। সমতা করা এই বিক্রিয়ার ক্ষেত্রে খুব একটা নেসেসারি না। তাহলে আমরা জানলাম যে মরিচার ক্ষেত্রে কি হয়, যে আমরা যদি একটা খালি লোহার টুকরাকে ফেলে রাখি, সেটা মুক্ত অবস্থায় বাতাস এবং জলীয় বাষ্পের সাথে সংস্পর্শে আসবে, আসার পর সেখানে একটা বিক্রিয়া হবে, বিক্রিয়া করে সেটা মরিচায় পরিণত হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বেসিক কথা। সো পরীক্ষা ধরো তোমার আসলো যে লোহায় কীভাবে মরিচা পড়ে ব্যাখ্যা করো, সো তখন তুমি এই লাইনটা থেকে লিখবা যে আমরা জানি লোহার যন্ত্রপাতি বাতাসে মুক্ত অবস্থায় রেখে দিলে এদের পৃষ্ঠে মরিচা পড়ে। সো কেন পড়ে লিখবা, যেটা বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আর্দ্র ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি করে। এতে ধাতুর ক্ষয় হয়, তাই না? ঝাঁঝরা জাতীয় পদার্থ, সের ভেতর দিয়ে বাতাসের অক্সিজেন জলীয় বাষ্প ঢুকে ক্রমাগত ক্ষয় করতে থাকে, মানে মরিচার পরিমাণ আস্তে আস্তে আরও বাড়তে থাকে, বুঝছো? এভাবেই লোহার পুরো জিনিসটা একসময় নষ্ট হয়ে যায়। তো তোমার পরীক্ষা আসলে তুমি জাস্ট 2-3টা লাইন লিখবা আর এই বিক্রিয়াটা লিখে দিবা। এই যে আয়রন লিখলা, অক্সিজেন, H2O, হ্যাঁ, এবং বিক্রিয়া করে হয়েছে হচ্ছে আমাদের এই যে আর্দ্র ফেরিক হাইড্রোক্সাইড। দেন ওখান থেকে আমাদের এই যে মরিচা। তো মরিচার ক্ষেত্রে NH2O কেন লিখি, কারণ এখানে আসলে আমাদের পানির অণুটা ফিক্সড না, বুঝছো? এনের সংখ্যা 1, 2, 3 যে কোনো পূর্ণ সংখ্যা আসলে হতে পারে, বুঝছো? এই হচ্ছে আমাদের বেসিক কথা। আচ্ছা, এরপরে মনে করো যে আমাদের চারপাশে কপারের এত জিনিস আছে, অ্যালুমিনিয়ামের এত জিনিস আছে, তাই না? আমাদের রান্নাঘরের সব জিনিসই তো অ্যালুমিনিয়ামের, তাই না? তো এখানে তো অত চেঞ্জ হচ্ছে না, কেন চেঞ্জ হচ্ছে না ওইটা আমরা একটু দেখব। তাহলে আমাদের সেকেন্ড কথা, যে কপার এবং অ্যালুমিনিয়ামের কীভাবে ক্ষয় রোধ হচ্ছে। কপার অ্যালুমিনিয়ামের ক্ষয় রোধ, ওকে? আচ্ছা শোনো, তাহলে দেখো প্রথম কথা হচ্ছে যে আমাদের কপার তো একটা যে কোনো ধাতু সে যদি মুক্ত অবস্থায় থাকে, সে অবশ্যই কিন্তু বাতাসের সাথে বিক্রিয়া করবে, অবশ্যই বাতাসের সংস্পর্শে সে আসবে, তাকে না রাখা সম্ভব না আসলে। তো প্রথমে কপার এবং অক্সিজেন যখন বিক্রিয়া করে তখন সেখান থেকে কিন্তু আমাদের অলরেডি কপার অক্সাইড তৈরি করে, ঠিক আছে? অলরেডি কিন্তু তৈরি করে এই অক্সাইডটা। তার মানে কি, আমি বুঝতে পারলাম যে তোমার কাছে ধরো এক খণ্ড যদি কপার ছিল, হ্যাঁ, মনে করো এটা হচ্ছে গিয়ে একটা কপারের খণ্ড, এটা কপার, সরি এটা কপার। 40 মিনিট কোথায় যাবেন? যে মেটালিক, ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, তো দেখো কপারের চারদিকে যখন আমাদের এই যে কপার অক্সাইডের তৈরি হয়ে গেল, মানে দেখো এখানে যখন প্রথম অক্সিজেনটা বিক্রিয়া করলো
তখন দেখো এর চারপাশে এই যে কপার অক্সাইডের একটা প্রলেপ তৈরি হয়ে গেল। সো এই তো এটা যখন তৈরি হয়ে গেল তখন ও করবে কি, ও আর ফার্দার কোনো অক্সিজেন এখানে আসতে দিবে না, নতুন কোনো অক্সিজেন সে আর এখানে আসতে দিবে না, বুঝছো? এটাই হচ্ছে আমাদের বেসিক কথা, যে যখন সে একবার যৌগটা তৈরি করে ফেলেছে তখন আর নতুন কোনো অক্সিজেন সেখানে সে আসতে দিবে না। এই জন্য আমাদের কপারের কোনো ক্ষতি হবে না। তাহলে প্রথমত কিন্তু সে একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কপার অক্সাইড তৈরি করছে, এরপর আর কোনো চেঞ্জ তার হচ্ছে না। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের মেইন কথা আর কি। আচ্ছা, এরপরে মনে করো তোমার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও সেম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও তুমি যৌগটা একটু সুন্দর করে লিখবা যে আমাদের অ্যালুমিনিয়াম ছিল এবং তার সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া করাই, তাই না, আমাদের এই যে Al2O3 তৈরি হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড। সেটার বেলা সেম, বুঝছো? যে তোমার কাছে মনে করো এই যে এক টুকরা অ্যালুমিনিয়াম ছিল, সো এই যে অ্যালুমিনিয়াম ছিল এবং সেটা উপর দিয়ে কী হলো, প্রথমে একটা অ্যালুমিনিয়াম, মনে করো অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা আস্তরণ বাইরের দিকে পড়ে গেল। এরপর সে কী করবে, সে ফার্দার আর কোনো অক্সিজেনকে আসতে দিবে না, বুঝছো? আর কোনো অক্সিজেন আসলে এখানে আসবে না, আসতে দিবে না। সো আসতে না দিলে আলটিমেটলি সেখানে কোনো পরিবর্তন হবে না, বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম এবং কপারের কেন কোনো ক্ষয় হয় না বা ক্ষয় রোধের টপিক। তাহলে এবার আমরা একটু বাংলা লিখি, বাংলা আমাদের বই কীভাবে লেখা। তাহলে দেখো যে প্রথমে আমাদের যদি কপার এবং অ্যালুমিনিয়াম, হ্যাঁ, কপার এবং অ্যালুমিনিয়াম যদি বাতাসে অক্সিজেনের সংস্পর্শে আসে, তাহলে কপারের ক্ষেত্রে যে আমাদের কপার অক্সাইড তৈরি হবে এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা আস্তরণ পড়ে। সো পরবর্তীতে বাতাসের আর কোনো অক্সিজেন এই আস্তরণ ভেদ করে কপার আর অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আসতে পারে না। আমি যেটা বললাম যে নতুন কোনো অক্সিজেনকে আর আসতে দিবে না, সো ফলে আর কোনো বিক্রিয়াও হবে না। সো বিক্রিয়া যদি না হয় তখন কপার এবং অ্যালুমিনিয়ামের মানে আর কোনো ক্ষয় হবে না, বুঝছো? কি সহ একটা বাংলা কথা লিখছে, ক্ষয় সাধিত হয় না, লিখলেই হয়, ক্ষয় হয় না। ঠিক আছে, ক্ষয় সাধিত হয় না, হ্যাঁ। এই জন্যে আমাদের, তাহলে তোমার যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে কপার বা অ্যালুমিনিয়াম ওর আসলে ক্ষয়রোধ করছে কে, তাহলে তুমি কিন্তু যৌগটার সংকেতটা একটু লিখে দিবা যে এই যে আমাদের কপার অক্সাইড অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দুইটা বিক্রিয়া অলরেডি বুঝে ফেললাম। আচ্ছা, এরপরে আসো, এরপরে সহজ জিনিসটা হচ্ছে পিঁপড়া বা মৌমাছির কামড়। দেখো, পিঁপড়ার কামড়ে আমরা একটা অ্যাসিড থাকে পিঁপড়ার মুখে, জানো কি নাম অ্যাসিডটার? ফর্মিক অ্যাসিড, বুঝছো? তাহলে মনে রাখবা, পিঁপড়ার মুখ বা মৌমাছির হুলে এক ধরনের অ্যাসিড থাকে, অ্যাসিডটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ওকে, ফর্মিক অ্যাসিড সংকেত হচ্ছে যে ACOH। আচ্ছা, সেই ফর্মিক অ্যাসিড যেহেতু তোমাকে কামড় দিল, একটা জায়গায় তোমার অ্যাসিড লাগছে, তাহলে অবশ্যই কিছু জ্বালা যন্ত্রণা হবে না? তাহলে দেখো এটি জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে। সো এখন আমি কী করতে পারি, তোমরা তো দেখছো নর্মালি আমাদের গ্রামের দিকে মৌমাছি কামড়ালে কিন্তু জায়গায় একটু চুন লাগায় যায়, তাই না? তাহলে ক্ষতস্থানে আমরা যখন চুন যোগ করলাম তখন সেখানে একটা অ্যাসিড এবং ক্ষারের মধ্যে একটা বিক্রিয়া হবে। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াকে কী বিক্রিয়া বলে? প্রশমন বিক্রিয়া। কী তৈরি হয়? লবণ আর পানি তৈরি হয়। ভেরি গুড। আচ্ছা, এবং প্রশমন বিক্রিয়ার একটা ফিক্সড তাপমাত্রা আমরা মুখস্থ করছিলাম। সাবাস, তোমরা খুব ভালো পড়ছো। -57.34, তাই না? কারণ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ভেরি গুড। তাহলে এবার খেয়াল করো যে আমাদের চুন যোগ করার ফলে যে বিক্রিয়াটা প্রশমিত হয়ে গেল, ফলে জ্বালা যন্ত্রণা বন্ধ হলো। তাহলে চুনের সংকেত হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড, তাই না? ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে আমরা হচ্ছে কুইক লাইম বলে থাকি। আচ্ছা, তাহলে তিনটা ব্যাখ্যা আমরা শিখলাম। একটা হচ্ছে মরিচা কীভাবে পড়ছে, একটা হচ্ছে কপার অ্যালুমিনিয়ামের ক্ষয়রোধ হচ্ছে কীভাবে, 3 নাম্বারটা হচ্ছে যে আমাদের পিঁপড়া বা মৌমাছির জ্বালা নিরাময়। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরেটা হচ্ছে শ্বসন বিক্রিয়া। হ্যাঁ, তো শ্বসন বিক্রিয়া নর্মালি কী হয়, এটাও কিন্তু আমি তোমাদের জারণ বিজারণ যেদিন পড়াইছিলাম ওই দিন বলছিলাম যে আমাদের শ্বসন, সালোক সংশ্লেষণ সবই আসলে জারণ বিজারণ বিক্রিয়া। সেখানে খেয়াল করো, অক্সিজেনের সাথে যে কোনো কিছুর বিক্রিয়া হওয়া মানেই হচ্ছে সেটা অক্সিডেশন, এবং অক্সিডেশনের বাংলা কি? জারণ, তাই না? তাহলে শ্বসন একটা জারণ বিক্রিয়া, মনে থাকবে, শ্বসন একটা জারণ বিক্রিয়া। এখানে গ্লুকোজ জারিত হয়। আচ্ছা, এখনো গ্লুকোজ থেকে আমাদের আসলে দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং কিছু পরিমাণ শক্তি তৈরি হয়। তুমি চাইলে মুখস্থ রাখতে পারো, এটা যদিও ইন্টারমিডিয়েটের পড়া। শক্তি বলতে কি, এখানে আসলে 36 অণু এটিপি তৈরি হয়। হ্যাঁ, 36 আছে না তোমাদের? অথবা ধরো ওই যে 36,000 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়, আছে না? আচ্ছা, ঠিক আছে, এই তো। তাহলে এই যে আমাদের এক্সট্রা কিছু শক্তি উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের আসলে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন হয়, এটা জারণ বিক্রিয়ার মাধ্যমে হয়। জাস্ট এতটুকু জানলেই হবে যে এটা আসলে একটা অক্সিডেশন বা জারণ বিক্রিয়া। ঠিক আছে, আসো আমরা সামনে যাই। এরপরে দেখো যে আমাদের একটা বিক্রিয়া আছে, অ্যান্টাসিডের বিক্রিয়া। সো একটু বেসিক কথা বলি। আমাদের অনেক সময় গ্যাসের সমস্যা হয়, তাই না? অ্যাসিডিটি যেটাকে বলে আর কি, ছোটোকালে তোমরা অ্যাড দেখছো মনে হয়।
সো ধরো এটা হচ্ছে আমার স্টোমাক, যদি খুব একটা আঁকতে পারি না, আমের মতো করে আঁকলাম একটা, খারাপও হয় নাই খুব একটা, তাই না? এই যে দুইটা প্রান্ত ছিল, একটাকে বলে হচ্ছে কার্ডিয়াক, একটাকে বলে পাইলোরিক। তোমাদের কি আছে নাকি স্টোমাক? নাই না? আচ্ছা, এটা ইন্টারে আছে, ঠিক আছে। সো শোনো, এখানে মনে করো যে তোমার পাকস্থলীর ভেতরে কিন্তু অলরেডি এইচসিএল সাহেব বসেই আছে, তাই না? এবং তার মূল কাজই হচ্ছে কি, অ্যাসিড ক্ষরণ করা, নিজেকে মানে অ্যাসিড ক্ষরণ করে আর কি। সো এইচসিএলটা কি হয় যে একদম তোমার এই মনে করো তোমার যে সময় আসলে খাওয়ার কথা ওই সময় তুমি খাওনি, কিন্তু অ্যাসিড তো ক্ষরণ হয়ে যাবে অনেকক্ষণ যদি তুমি না খেয়ে থাকো, তখনই কিন্তু আমাদের মেইনলি সমস্যাগুলো হয়। সো তখন কি করবে, এইচসিএল এখানে এক্সট্রা পরিমাণ কিন্তু ক্ষরিত হয়ে গেল। সো তখন তোমার এই যে এর গায়ে আছে মিউকোসা, পাকস্থলীর যে প্রাচীর, সো এখানে তোমার ইরিটেশন হবে, মানে তোমার হচ্ছে অস্বস্তি ফিল হবে আর কি, হ্যাঁ, যেগুলো আমাদের সিমটমস আছে ওইগুলো দেখা যাবে। সো এখন আমার কাজকে আমি এখানে ধরো দুইভাবে চিকিৎসা দিতে পারি। এক হচ্ছে এন্টাসিড খেতে পারি। এন্টাসিড খাইছো নাকি কখনো? খাইছো? ওই যে সিরাপের মতো আর কি, সাসপেনশন, ঝাঁকায় খাইতে হয়। আরেকটা হচ্ছে আমরা যে গ্যাসের ওষুধগুলো খাই, বুঝছো, এদেরকে বলে পিপিআই, মানে ওই যে তোমরা যেগুলো খাও, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, সার্জেল, তাই না? এগুলো হচ্ছে পিপিআই। সো পিপিআই না আমাদের জানা লাগবে না, এটা আমি এমনি একটু জ্ঞান দিলাম তোমাদের। সো আমাদের এন্টাসিডটা একটু পড়তে হবে, বুঝছো? আসো এন্টাসিড নিয়ে একটু পড়ি আমরা। এন্টাসিড, তাহলে এন্টাসিড হিসেবে আমরা দুইটা জিনিস আর কি ব্যবহার করব, বুঝছো? দুইটা জিনিস ব্যবহার করব, দেখো সহজ, একদমই সহজ। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এবং আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ওদের মূল কাজ কি বলো তো? অ্যাসিডকে নিউট্রালাইজ করা, অ্যাসিডকে প্রশমিত করা, অ্যাসিডকে প্রশমিত করা। তাহলে ওরা সবাই এইচসিএল এর সাথে বিক্রিয়া করবে, তাই না? এইচসিএল এর সাথে ওরা বিক্রিয়া করবে। আচ্ছা, করার পর কী তৈরি হবে ভাইয়া? করার পর তুমি জাস্ট দেখবা যে এখানে তোমার যেটা আসলে যে হাইড্রোক্সাইড ছিল, এই জায়গাটাতে ক্লোরিন চলে আসবে আর কি, এটাই জাস্ট চেঞ্জ হবে, আর কিছু হবে না। তাহলে এখানে দেখো AlCl3 হবে প্লাস পানি, ওকে, এবং এখানে আমাদের যে MgCl2 হবে এবং তার সাথে পানি। তুমি চাইলে হচ্ছে সমতা করতে পারো, সমতা করা যাবে, অসুবিধা নেই। এখানে ধরো 3টা ক্লোরিন আছে, তুমি এখানে 3 দিয়ে দিলা, বুঝছো? তারপরে ধরো হাইড্রোজেন আছে কয়টা আমাদের? 3 আর 3 6, হ্যাঁ। তাহলে তারপরে অক্সিজেন আছে 3, তাহলে এখানে আমরা যদি একটা 3 দিয়ে দিই, 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানেও খেয়াল করো, ক্লোরিন আছে 2টা, তাহলে এখানে একটা 2 দিলাম, তাই না? সো দেওয়ার পরে আমাদের আবার এই হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে এপাশে 2টা হয়ে গেল, তাই না? ওপাশে আছে একটা, কোথায়? ওইখানে, এখানে 2 দিবা, তাই? তাহলে তো হাইড্রোজেন হয়ে গেছে কয়টা? 4টা, ঠিক আছে, এই যে 2 আর 2 4টা, ওকে। তাহলে এই কিন্তু আমাদের সমতাও হয়ে গেল। তাহলে এন্টাসিডের বিক্রিয়াটা কিন্তু পারতে হবে যে আসলে কীভাবে সে আমাদের বিক্রিয়াকে প্রশমিত করে বা অ্যাসিডকে প্রশমিত করে। পারবা আশা করি? বিক্রিয়া সহজ, পারবা আশা করি, হ্যাঁ। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু একটু মুখস্থ রেখো, এটা আসছে দেখলাম পরীক্ষায়। তাহলে এটা হচ্ছে যে আমাদের স্টোমাকের মধ্যে আসলে কীভাবে অ্যাসিডটা প্রশমিত হচ্ছে সেটা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটাও পড়ে ফেললাম। তাহলে দেখো যে এখানে আরেকটা ইন্টারেস্টিং পার্ট বলি, সেটা হচ্ছে যে এটা তোমার জানার এমনি বেসিক নলেজ। তোমরা দেখবা যে বলা যে আমরা আসলে দুইটা জিনিসের মিশ্রণ ব্যবহার করি। কেন ব্যবহার করি? কারণ হচ্ছে মনে রাখবা যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেটা না, ও কী করে জানো? ও ডায়রিয়া সৃষ্টি করতে পারে, ডায়রিয়া। এটা লেখা লাগবে না, এমনি শুনো, এটা করে ডায়রিয়া। এবং যেটা অ্যালুমিনিয়াম, এটা কি করে জানো? এটা করে কনস্টিপেশন। কনস্টিপেশন বুঝো? কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য বুঝো না? আচ্ছা, বুঝো না? আচ্ছা, ঠিক আছে, ওকে। না, এটা তো ভালো লাগছে না, বাঁকা লেখছি তো, থাক, যাও। সো একটা কি করবে, একটা তোমার লুজ মোশন করবে, বের করে দিবে, আরেকটা হচ্ছে শক্ত করে দেয়। সেই জন্য আর কি এই দুটো জিনিস একসাথে ইউজ করা হয়, যাতে একটা আরেকটার ইফেক্টকে প্রশমিত করতে পারে, বুঝছো? সবখানে আসলে প্রশমন বিক্রিয়া। যাক, এটা তুমি এমনি জানে রাখলা যে কেন আসলে মিশ্রণ ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের পাকস্থলীতে অনেক অতিরিক্ত এইচসিএল তৈরি হয়, যেটা আমি আসলে চাই না। সে অতিরিক্ত এইচসিএলটা আমি কি করব? অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে বলেন। অ্যান্টাসিড কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, ওকে। এখন তো তুমি জানো যে আসলে মিশ্রণ কেন ব্যবহার করা হচ্ছে, ঠিক? আচ্ছা, সেটা কি করে? অতিরিক্ত এইচসিএলকে প্রশমিত করে এবং রোগী অ্যাসিডিটি থেকে মুক্তি পায়, বুঝছো? দেন এই যে দুইটা বিক্রিয়া দেওয়া আছে, যে বিক্রিয়া দুটো আমরা করলাম, আর আশা করি, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস। আমরা জানি জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকে কি? মিথেন থাকে, তাই না? সো মিথেনের আমরা যদি অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করি, দেন সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, পানি তৈরি হবে, এবং যে পরিমাণ কিছু শক্তি তো অবশ্যই বাইরে বেরোবে, নাহলে আমি আসলে রান্না করলামই বা কী দিয়ে,
মানে এই বিক্রিয়া আসলে এক্সপ্লেন করার মতো কিছু নাই, জাস্ট একটু জেনে রাখলা। সো সেমভাবে ধরো সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তাই না, ডিজেল, পেট্রোল, ক্যারোসিন, অকটেন, যেটা আমরা বাইকে ব্যবহার করি আর কি। অকটেন স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তোমরা জানো কয়েকটা স্মেল খুব ভালো লাগে, যেমন হচ্ছে ধরো নতুন বইয়ের, হ্যাঁ তাই কি কি কয় এসব ফালতু, আমার তো ভালো লাগে। আচ্ছা ও সমস্যা নেই। এরপরে ধরো ওই যে ফার্নিচারে যখন রং করে, তাই না, ওটা খুব ভালো লাগে। হ্যাঁ, তারপর বৃষ্টির সময় যদি তুমি লাইক মাঠে টাঠে থাকো। ঠিক আছে, আসো এবার আমি কিছু বিক্রিয়া আসলে রোধ করতে চাই, আমি চাই না যে এই বিক্রিয়াগুলো হোক। যেমন আমি মরিচা পড়ুক কেউই চায় না আসলে লোহার জিনিসে, তাই না? সো লোহার জিনিসে আমরা কেউই আসলে মরিচা পড়ুক এটা আমরা চাই না। তাহলে আমরা কি করতে পারি? তাহলে মনে করো যে তোমার কাছে এক টুকরা লোহা ছিল, হ্যাঁ, দাঁড়াও, এটা মনে করো তোমার কাছে সেই এক টুকরা লোহা। তুমি এখন এখানে 2-3 রকমের প্রলেপ দিতে পারো। তাহলে মনে রাখবা সবসময় যে আয়রনের উপরে আমরা এমন জিনিসের প্রলেপ দিব যেটা আয়রনের থেকে কম সক্রিয়, আয়রনের থেকে কম সক্রিয়। কারণ আমি তো চাই না যে সে আর বিক্রিয়া করুক, আয়রন তো বিক্রিয়া করেই ফেলছিল, যে সে একা অবস্থায় বসে থাকলে অক্সিজেন এবং H2 সাথে কিন্তু সে বিক্রিয়া করে ফেলতেছিল, কিন্তু আমরা চাই না যে সে আসলে বিক্রিয়া করুক। সেই জন্য আমরা উপরে 2টা জিনিসের প্রলেপ দিতে পারি। দেখো 2টা জিনিসের প্রলেপ দিতে পারি। একটা হচ্ছে তুমি জিঙ্ক ধাতুর প্রলেপ দিতে পারো, এবং জিঙ্ক ধাতুর যখন প্রলেপ দিবা তখন এই প্রক্রিয়াটাকে বলা হবে গ্যালভানাইজিং। কি বলা হবে বলো? গ্যালভানাইজিং। হ্যাঁ, আমি যদি তোমার মনে না থাকে আমি এভাবে পড়তাম গ্যালভানাইজিং, তার মানে জিঙ্ক দিয়ে করা হয় তাই গ্যালভানাইজিং, বুঝছো? আচ্ছা এরপরে তুমি আরও একটা জিনিসের প্রলেপ মনে করো দিতে পারো। হ্যাঁ, এই যে আরও একটা জিনিসের প্রলেপ আমরা দিলাম, একসাথে সব কিন্তু দেওয়া লাগবে না, অপশন আছে তোমার হাতে, যে কোনোটা দিতে পারো। এরপরে তুমি মনে করো ক্রোমিয়াম দিতে পারো। সো ক্রোমিয়ামের যে আবরণ এটাকে বলে হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। কি বলে? ইলেকট্রোপ্লেটিং। হ্যাঁ, ইলেকট্রোপ্লেটিং বলে। আচ্ছা ওকে, এরপরে তোমার বইয়ে আরও একটা জিনিস আছে যেটার প্রলেপ তুমি চাইলে দিতে পারো। হ্যাঁ, আরেকটা প্রলেপ আছে যেটা চাইলে তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। সেটার নাম হচ্ছে টিন, বুঝছো? টিনের প্রলেপ বলে আর কি এটাকে, যেখানে আমরা আসলে টিন ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এই জিনিসগুলো আর কি আমরা ব্যবহার করতে পারবো চাইলে। তাহলে আমরা জিঙ্ক দিয়ে গ্যালভানাইজিং করতে পারি, ক্রোমিয়াম দিয়ে ইলেকট্রোপ্লেটিং করতে পারি, অথবা টিন দিয়ে আমরা টিনের প্রলেপ ব্যবহার করতে পারি, বুঝছো? জাস্ট এই নামগুলো জেনে রাখলে একটু আর কি। তাহলে এইভাবে আমরা মরিচা রোধ করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে আসে এবার আমরা একটু বই থেকে মিলাই দেখি যে কেন আর মরিচা পড়ছে না। একটা তো রং করা তো আছেই, রং করলে তো আর মরিচা কম পড়ে। সো আমরা কি করব, লোহার উপর একটা কম সক্রিয় অপর একটা ধাতুর আমরা প্রলেপ দিব, কম সক্রিয় অপর একটা ধাতু। যেমন হচ্ছে যে ইলেকট্রোপ্লেটিং করবো কি দিয়ে? ক্রোমিয়াম দিয়ে, তাই না? তারপরে মনে করো হচ্ছে যে জিঙ্কের প্রলেপ দিব, তাই না? তাকে বলা হচ্ছে এই যে গ্যালভানাইজিং, তাই না? এই যে গ্যালভানাইজিং করা যায়। টিনের প্লেটিং দেওয়াকে বলা হচ্ছে টিন প্লেটিং, টিনের প্রলেপ দেওয়াকে বলে টিন প্লেটিং। ঠিক আছে, তাহলে এরকম আমরা 3টে জিনিসের উদাহরণ বললাম। তো এখানে মাস্ট যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে লোহা অপেক্ষা অবশ্যই তাকে কম সক্রিয় হতে হবে, বুঝছো? অবশ্যই তাকে কম সক্রিয় হতে হবে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, যে তাকে কম সক্রিয় হতে হবে। ঠিক আছে, আচ্ছা আসো, এই যে ইলেকট্রোপ্লেটিং বলে ফেলছি। এরপরে দেখো যে অনেকের হচ্ছে ওই যে বৃষ্টি হলে তোমার বাড়ির আঙিনা পিচ্ছিল হয়ে যায়। সো বলা হয় যে এই যে পিচ্ছিল করে যারা, শ্যাওলা, তাই না, ওই যে স্যাদলা পরে আর কি বলে। সো এটা হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ। সো এটাকে প্রশমিত করার জন্য আমরা বালি ব্যবহার করব, কারণ বালি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, যেটা অম্লধর্মী একটা পদার্থ, বুঝছো? সো এই জন্য আজকে আমাদের অম্ল ক্ষার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আসলে পিচ্ছিলতাটা দূর হবে। হ্যাঁ, বিক্রিয়া খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখলে আর কি, বালি মিশাবো। আচ্ছা এরপরে দেখো যে আমাদের নানিরা, দাদিরা, মায়েরা অনেক সময় নারকেল তেলের বোতলের মধ্যে সুই রেখে দিত, জানো তোমরা? দেখছো কখনো? এটা কেন দেয় বলো তো? মরিচা পড়ে না যাতে, মানে ওইটা সংস্পর্শে যাতে বাতাস বা পানি না যাইতে পারে। হ্যাঁ, সেই জন্যই কিন্তু নারকেল তেলের মধ্যে রাখে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে নারকেল তেলের মধ্যে রাখলে কি হবে, যে এখানে আর কোনো মরিচা পড়বে না। হ্যাঁ, মরিচা পড়া রোধ করা যায়। তাহলে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের যাতে সংস্পর্শে সে না আসে বা ক্ষয় যাতে না করে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের বাস্তব জীবনের সব উদাহরণগুলো শেষ। তাহলে আমরা আরেকবার একটু বলি যে আমরা আসলে কী কী শিখলাম। আমরা শুরুতে দেখলাম হচ্ছে মরিচা পড়া, তাই না? যে মরিচা পড়লে আসলে কি হবে, সরি দাঁড়াও, হয়ে গেছে। ও
আচ্ছা, শুরুতে আমরা দেখছিলাম হচ্ছে মরিচা কিভাবে পড়ে। সো বলছিলাম যে আমাদের যদি বাতাসের মানে আয়রন যদি বাতাসের সংস্পর্শে আসে অথবা জলীয় বাষ্পের সংস্পর্শে আসে, সেখান থেকে আমাদের ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হবে, ফেরিক হাইড্রোক্সাইড বা মরিচা, তাই না? ফেরিক হাইড্রোক্সাইড বা মরিচা তৈরি হবে, এবং যেখানে আসলে এনের সংখ্যাটা ফিক্সড না, 1 2 3 4 যে কোনো কিছু আসলে হতে পারে। এটা হচ্ছে আমাদের মরিচার কথা গেল। সেকেন্ডলি আমরা দেখছিলাম যে কেন কপার বা অ্যালুমিনিয়ামের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। তো কারণ হিসেবে আমরা বলছিলাম যে কপার অক্সিজেনের সাথে আগেই বিক্রিয়া করে কপার অক্সাইড তৈরি করে, আবার অ্যালুমিনিয়াম কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে, যেটা আর কোনো অক্সিজেনকে এসে তাদের সাথে বিক্রিয়া করতে দেয় না, যার কারণে ক্ষয়রোধ হয় বা আর কোনো বিক্রিয়া নতুন বিক্রিয়া হয় না। আচ্ছা, এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে তোমার এই যে এন্টাসিডের বিক্রিয়াটা, তাই না? এরপর ছিল আসলে শ্বসন তো আমরা জানি যে শ্বসন বিক্রিয়া আসলে আমাদের 3400 এটিপি তৈরি হয় এবং এটা একটা অক্সিডেশন বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা কিন্তু মুখস্থ রাখবা, এটা আসবে পরীক্ষায়, হ্যাঁ? তাহলে এখানের ক্ষেত্রে যে আমরা আসলে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দুটো জিনিসের মিশ্রণ ব্যবহার করি, এবং এটা না, বাট দেখো এটা সহজ। ধরো এ পাশে 3, হ্যাঁ এখানে দেখো এটা আছে 3টা, এটাও 3টা, এটাও 3টা, হ্যাঁ এখানে যে 2 2 2, আচ্ছা সহজ, এইটা সহজ আছে আর কি, অসুবিধার কথা না, পারবা। আচ্ছা, এরপরে মনে করো হচ্ছে কি আমরা গ্যালভানাইজিং পড়লাম, তাই না? ইলেকট্রোপ্লেটিং পড়লাম যে আমরা আসলে কীভাবে কী রোধ করতে পারি, তাই না? ক্ষয় রোধ করতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে আমরা একটা নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হার সাম্যাবস্থা পড়লে আমাদের আর একটা টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে লাসাতিলার নীতি। ওটা পড়লে মোটামুটি আমাদের অধ্যায় শেষ। আচ্ছা, বিক্রিয়ার হার নিয়ে অল্প কিছু পড়বো আর কি, 1 2 মিনিট। দেখো শোনো, মনে করো যে বিক্রিয়ার হার বলতে আসলে কি বোঝায়। বিক্রিয়ার হার, হ্যাঁ শোনো, বিক্রিয়ার হার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এটার ক্ষেত্রে হার মানে কি, হার মানে কিন্তু সবসময় একটা কথা মনে রাখবা যে সময় ফিক্স করে দেয়, ডেলটি, হ্যাঁ একক সময়। তাহলে একক সময় অনেক কিছু হতে পারে, যেমন হচ্ছে যে একক সময়ে যতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে কি বলে, বিক্রিয়ার হার বলে। এটাও তুমি বলতে পারো যে একক সময়ে যতটুকু বিক্রিয়ক আসলে বিক্রিয়কে উৎপাদে পরিণত হয়। তাহলে একক সময়ে আমি আর কি কীভাবে লিখবো, বইয়ের মতো তো লিখছি না ইচ্ছা করে, হ্যাঁ যতটুকু বিক্রিয়কের ঘনমাত্রা তো আমরা জানি কমে যায়, যতটুকু বিক্রিয়ক আসলে উৎপাদে পরিণত হবে সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের বিক্রিয়ার হার। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা আর কি, খুব একটা পেঁচানোর কিছু নাই এখানে, এমনি জাস্ট বলে দিলাম। এবার আমি তোমাকে একটু কিছু জিনিস দেখাই দিতে চাই, ধরো যেটা পরবর্তীতে তোমাকে একটু সাহায্য করবে। হ্যাঁ, মনে করো তোমার কাছে হচ্ছে এ বিক্রিয়ক ছিল, বি বিক্রিয়ক ছিল, হ্যাঁ, এবং সেখান থেকে তোমার সি আর ডি তৈরি হলো। ওকে, সো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটার হার কি হবে। হ্যাঁ, তাহলে তুমি এইভাবে করবা যে বিক্রিয়ার হার। তাহলে দেখো এই যে 4টা জিনিস আমরা লিখলাম, বুঝছো? মানে এই যে এ বি সি ডি, এদের সবার কিন্তু আলাদা আলাদা বিক্রিয়ার হার আছে, দুইটা বিক্রিয়কেরও আলাদা আলাদা বিক্রিয়ার হার আছে, দুইটা উৎপাদেরও আলাদা আলাদা বিক্রিয়ার হার আছে। হ্যাঁ, সো আমরা প্রত্যেকটা কীভাবে লিখবো, ধরো আমরা যদি শুরুটার কথা বলি, এরটা আমরা কীভাবে লিখবো, সো মনে রাখবা এরটা আমরা এভাবে লিখবো যে নিচে তুমি দিবা ডেলটি সময়ের পার্থক্য দিয়ে, উপরে লিখবা এর ঘনমাত্রার পরিবর্তন। এই যে এরকম একটা, এই যে আমাদের পরম মান চিহ্নের মধ্যে একে বসাই দিবা, দিয়ে বলবা যে এর ঘনমাত্রা পরিবর্তন হলো কতটুকু সময় সাপেক্ষে, সেটাই হচ্ছে আমার বিক্রিয়ার হার। ওকে, আচ্ছা বি এর ক্ষেত্রেও সেম ভাবে যে ডেলটি লিখলা, উপরে লিখবা হচ্ছে ডিবি। সি এর ক্ষেত্রেও সেম, ওকে, ডি এর ক্ষেত্রেও সেম। সো মোস্ট ইম্পর্টেন্ট কথা কি যে এরা আসলে জানো তুমি যে এরা প্রত্যেকটা বিক্রিয়ার হার আসলে সমান, প্রত্যেকটা বিক্রিয়ার হার আসলে সমান। তার মানে এ আর বি যে পরিমাণে ক্ষয় হবে, সি আর ডি একই পরিমাণে আসলে তৈরিও হবে, বুঝছো? এটা হচ্ছে আমাদের মেইন কথা, যে আসলে এ আর বি যে পরিমাণে ক্ষয় হবে, সি আর ডি সেম পরিমাণে আবার তৈরিও হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আসলে বিক্রিয়ার হারগুলো পরস্পর কেমন, সমান। হ্যাঁ, পরস্পরের সমান। ও আমি আবার কোনো জায়গায় একটা জায়গায় ডিটি লিখে ফেলছি, দাঁড়াও। আচ্ছা, তাহলে জানলাম যে এরা আসলে সমান। আচ্ছা ঠিক আছে, সমান লিখে দিই ভাইয়া। তাহলে এটার সমান, এটার সমান, এটার সমান। একটা জায়গায় খালি টুইস্ট আছে, সেটা হচ্ছে চিহ্নর ক্ষেত্রে একটু একটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে দেখো আমি বলি, শোনো, দেখো বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু আমরা জানি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাই না? বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাই না? তাহলে তুমি এই যে দুইটা বিক্রিয়ক আছে এদের আগে জাস্ট একটা মাইনাস ইউজ করবা, মাইনাস। তাহলে বিক্রিয়কের আগে আমরা বিক্রিয়ার
যে হার, বিক্রিয়কের বিক্রিয়ার হার, তার আগে আমরা একটা মাইনাস ব্যবহার করব। এটা আসলে আরও অনেক এক্সপ্লেনেশন আছে, ইন্টারে গেলে তোমরা জানতে পারবা, বাট আপাতত মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারো যে যেহেতু বিক্রিয়ার মানে বিক্রিয়কের ঘনমাত্রা যেহেতু হ্রাস পায় তাই সেখানে আমরা মাইনাস দিচ্ছি, আর উৎপাদের ঘনমাত্রা যেহেতু বৃদ্ধি পায় তাই সেখানে আমরা কি দিব, প্লাস দিব। হ্যাঁ, যেহেতু মাইনাসটা দিছো ওইটাও দিলে ভালো হয়, না দিলে যে ক্ষতি হবে তা না, বাট প্লাস দিয়ে তুমি বোঝাচ্ছ যে ঘনমাত্রাটা আসলে বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। তাহলে মনে রাখতে হবে যে প্রত্যেকটা বিক্রিয়ার হারই আসলে সমান, প্রত্যেকটা বিক্রিয়ার হারই কি সমান। ওকে, আসো এবার আমরা বইয়ের মধ্যে দেখি যে বইয়ে আসলে কি লিখছে। বইয়ে ওরকম আহামরি কিছুই লিখে নাই, লিখছে যে একক সময় যেই পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, হ্যাঁ, তাকে আসলে বিক্রিয়ার হার বলে, যেটা আমরা অলরেডি পড়ে আসলাম। তাহলে এই সংখ্যাটা একটু চাইলে পড়তে পারো। আচ্ছা, এবং এখানে এই যে আমাদের দেখছো এই যে একটা অদক্ষিপ্ত যৌগের নাম লেখা আছে AgCl, আরো 2-3টা যৌগের নাম ছিল, বলো তো? তাই, আচ্ছা, একটা ছিল ফেরাস হাইড্রোক্সাইড, তাই না? ভেরি গুড। এগুলো ছিল হচ্ছে আমাদের অদক্ষিপ্ত যে যৌগগুলো আর কি অধ্যায়ের। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের এই যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের আর 2টা টপিক বাকি, একটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, আর একটা হচ্ছে লা-শাতেলিয়ারের নীতি। সো আমরা হচ্ছে তাহলে নেক্সট দিন আসলে তোমাদের 2টা ব্যাচে সেম পড়া, এই জন্য আমি ভাবছিলাম যদি একসাথে আসতা তাহলে আর আমার কষ্ট করা লাগতো না। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে লা-শাতেলিয়ারের নীতি পড়বো এবং যে রাসায়নিক সাম্যাবস্থা, 2টা জিনিস পড়লে আমাদের মোটামুটি অধ্যায় শেষ।